বিএনপিকেও ফাঁদে ফালানোর একটা চেষ্টা করবে। তার মানে বাংলাদেশ একটা সংকটের মধ্যে দিয়েই যাচ্ছে এখন। এখন ৫ই আগস্টের পর থেকেই তো সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন তো এই সংকটটা নির্বাচন যত সামনে আসছে, এই সংকট আরো প্রবলিত হচ্ছে এবং নির্বাচনটা যদি অংশগ্রহণমূলক না হয়, সবার জন্য সমান প্লেইং ফিল্ড না হয়, তাহলে এই সংকট সামনের দিনে আরো বাড়বে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন দেখবেন, সবার প্রতি অনুরোধ দেশবার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। প্রতিদিন সন্ধ্যা ৭টায় আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন, এবং আমরা ধীরে ধীরে এই অনুষ্ঠানকে আরো সম্প্রসারণ করব। আপনাদের অব্যাহত সহযোগিতা আমাদের দরকার। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতি এখন এক জটিল কুটিল সমীকরণের মধ্যে পড়েছে। রাজনীতি কোন পথে, বাংলাদেশ কোন পথে, এটা বলা বেশ মুশকিল হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা। কিন্তু আদৌ নির্বাচন হবে কিনা এ নিয়ে এক ধরনের সংশয়, সন্দেহ মানুষের মধ্যে যেমন আছে। যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশা করছে, তাদের মধ্যেও সংশয় সন্দেহ আছে। নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগের কার্যক্রম কার্যত নিষিদ্ধ করা হয়েছে, তাদের প্রতীক সেটিও স্থগিত করা হয়েছে। এই অবস্থায় আওয়ামী লীগ নির্বাচনে এই মুহূর্তে অংশ নিতে পারছে না। তবে বিদেশি বিভিন্ন সংস্থা, দাতা সংস্থা সবাই বলছেন আওয়ামী লীগকে ঠিক আওয়ামী লীগ না বলে তারা বলছেন যে ইনক্লুসিভ রাজনীতি করতে হবে, নির্বাচন ইনক্লুসিভ হতে হবে। এই বিতর্ক চলছে। এর মধ্যে গত সরকারের অন্যতম সহযোগী জাতীয় পার্টি, তারাও কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুতি নিল। নির্বাচন আদায় করতে পারবেন কিনা, তাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে কিনা, সে নিয়ে সন্দেহ সংশয় আছে। এসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো। খালেদা জিয়ার এই অসুস্থতাকে ঘিরে রাজনীতি এখন কোন পথে হাঁটছে সেই বিষয়। আর আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদেরকে সময় দিয়ে কৃতার্থ করেছেন রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। আপনাকে স্বাগতম রেজা ভাই, নিশ্চয়ই ভালো আছেন। রেজা ভাই, শুরুটা করতে চাই যে নির্বাচনের প্রস্তুতি কি দেখছেন? সত্যি কি দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যে দর্শক শ্রোতা আমাদেরকে দেখছেন তাদেরকে। মূলত বাংলাদেশে একটি অফিসিয়ালি নির্বাচনী কার্যক্রম চলছে। আপনি দেখবেন নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত মক বুটের একটা মহড়া কিন্তু শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ে হয়েছে। এটা আমরা দেখছি প্রস্তুতির অংশ হিসেবে। পাশাপাশি ফায়ার সার্ভিস এবং প্রশাসনের যারা নিরাপত্তা রক্ষা করবে, তাদেরও কিছু কার্যক্রম দেখেছি। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নাই এবং জনগণের মধ্যে যে নির্বাচন আসলে একটা উৎসাহ, উদ্দীপনা প্লাস একটা আমেজ, ঈদের আমেজ শুরু হয়, এটা এখন পর্যন্ত লক্ষ্য না। সর্বোপরি যে জিনিসটা, এটা যদি বেগম খালেদা জিয়ার অসুস্থকে কেন্দ্র করে বিএনপির যে সকল প্রার্থীরা সমস্ত বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে প্রচার প্রচারণায় ব্যস্ত ছিল, এখন তারা কার্যত প্রচার প্রচারণার মধ্যে নেই এবং বিএনপি তো ঘোষণা দিয়েই তাদের সকল কার্যক্রম কর্মসূচিকে বাতিল করেছেন। পাশাপাশি অবৈধভাবে প্রার্থীরা কার্যক্রম বাদ দিয়ে, প্রচারণা বাদ দিয়ে এখন মিলাদ মাহফিলে চলে গেছে। তাহলে সার্বিক বিবেচনা করলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা আজকে চলছে এবং একটা অংশগ্রহণমূলক এবং প্রতিনিধিত্বমূলক সকল দলের অংশগ্রহণে এবং একটা সমান সুযোগ পাবে এরকম একটা নির্বাচন হওয়ার কথা, এটাও কিন্তু বাংলাদেশের মধ্যে নেই। ইতিমধ্যে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারছে না। তাহলে আওয়ামী লীগের সমর্থক যে একটা বিশাল গোষ্ঠী বাংলাদেশে অবস্থান করছে, তারা ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারে। প্লাস জাতীয় পার্টি সহ ১৪ দলকে নির্বাচনে না নেওয়ার জন্য কিছু দল দাবি তুলছে। যদিও সাংবিধানিকভাবে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের উচিত নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে সমান সুযোগ করে দেওয়া। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি। যার কারণে নির্বাচনের পরিবেশ নেই এবং নির্বাচন অনিশ্চয়তার দিকে হাঁটছে। ব্যর্থ হয়েছে এই কারণে আপনি দেখবেন ৭টা রাজনৈতিক দলকে, নিবন্ধিত রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত যে সংলাপ হয়েছে, সেই সংলাপে কিন্তু তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। এখন আমরা ব্যক্তিগতভাবে নির্বাচন কমিশনের সাথে দেখা করেছি। নির্বাচন কমিশন আমাদেরকে যেটা বলছে, এটা খুব হতাশাব্যঞ্জক। আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। উনি বলছে যে, আপনাদেরকে সুযোগ দিলে তো আমি নির্বাচন কমিশনের সচিব, আমরা মবের ইয়েতে পড়ব। উনি একটি সাংবিধানিক প্রেসিডেন্ট সেক্রেটারি, উনি তো এই কথা বলতে পারে না। ওনার দায়িত্ব সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে যা করবে তা করবে।
জাতীয় পার্টি নিবন্ধিত রাজনৈতিক দল, তারা কোনো গণহত্যার সাথে জড়িত না, তারা কোনো মানে নির্বাচন যেই কারণে একটা রাজনৈতিক দল কার্যক্রমীয় হতে পারে, নির্বাচন থেকে দূরে থাকতে পারে, তার কোনো শর্ত লঙ্ঘন করে না। তারপরেও তাদেরকে আজকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। সর্বোপরি আপনি যেটা বলেছেন, সেটা হলো যে নির্বাচনের দিকে বেশ হারছে কার্যত অফিসিয়ালি কিছু মনে হয়। বাস্তবিকত নির্বাচন হওয়ার কোনো পরিবেশ এই ইয়েতে নেই, বাংলাদেশে নেই, এবং আমি মনে করি না এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা এই নমুনা বাংলাদেশে দেখছি না, এবং নির্বাচন হওয়ার কোনো সুযোগ আছে বলে মনে হয় না। আমার মনে হয় যে নির্বাচন আরো পিছিয়ে। আপনি বলছিলেন যে নির্বাচন কমিশন মবের ভয় পাচ্ছে। তাহলে তারা নির্বাচন করবে কিভাবে? এটাই প্রশ্ন, যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান যারা স্বতন্ত্র অবস্থান নিয়ে কাজ করবে এবং নির্বাচনকালীন সময়ে সমস্ত নির্বাহী বিভাগ তাদের অধীনে থাকবে, তারপরে তারা তাদের সেই অবস্থা নিয়ে করতে পারছে না। আমরা তো দলগতভাবে মনে করি যে, যে বক্তব্য উনি দিয়েছেন এবং যে অন্যায় উনি করেছেন, উনার আর এই পদে থাকার এর কোনো ইয়ে নেই। যে লোকটি একটা আ কমিশনের একটা সংলাপে নিবন্ধিত রাজনীতির লোককে থাকতে ভয় পায়, মবের শিকার হওয়ার তার উদ্বেগের কারণ হয় এবং কার্যত ডাকেও নাই। সেই লোক ৩০০ আসনের নির্বাচন একদিনে করবে, এরকম জনবলও তো বাংলাদেশে নাই। এই অবস্থান তো বাংলাদেশে নাই যে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা সেন্টারে খুব বেশি পর্যাপ্ত পরিমাণ থাকে না। ৩০০ আসনের মধ্যে মক হবে, তখন নির্বাচন অরাজকতা সৃষ্টি হবে। আমার মনে হয় না ওনারা সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবে। এই মব কালচার যতদিন থাকে, এই মব কালচারকে অলরেডি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান ভয় পেয়ে তাদের কার্যক্রম মব যেভাবে চেয়েছে সে অনুসারে করেছে। এটা খুবই দুঃখজনক। একেবারেই আপনি বলছিলেন যে আমরা একটা জিনিস দেখলাম, গতকালকেও দেখলাম নির্বাচন কমিশনার নওয়াজ ইসলামিক সরকার। আর তিনি বলছেন যে ৮ তারিখ থেকে ১২ তারিখের মধ্যে শিডিউল ঘোষণা করা হবে। সরকারের বিভিন্ন উপদেষ্টা বলছেন কোন শক্তি নেই পৃথিবীর নির্বাচন থামিয়ে দেওয়ার, দমিয়ে দেওয়ার। এর মধ্যে আপনি প্রসঙ্গটা তুললেন আইনশৃঙ্খলা পরিস্থিতি। নির্বাচন কমিশনের যে প্রস্তুতি থাকা দরকার, তাদের যে বাজেট, কোনো কিছুই তো আমরা লক্ষণীয় দেখছি না। দৃশ্যমান কোনো কিছু দেখছি না। তাহলে কিভাবে এই নির্বাচন কমিশনাররা বা আ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন যে আমরা শিডিউল দিয়ে দিব। আর জাতীয় নির্বাচনের ক্ষেত্রে অন্তত ৬০ দিন আগে শিডিউল দেওয়ার কথা। সেখানে তো আসলে পূর্ণপ্রায়োগিক হিসেবে তো ৪৫ দিনই চলে আসতেছে। আসলে শিডিউলের যে ইয়েটা, এটা ৬০ দিনে দিতে পারে, ৪৫ দিনে দিতে পারে, ৯০ দিনেও ইয়ে করতে পারে। সর্বোচ্চ সময়সীমা হলো ৯০ দিন। কাজে এই ৬০ দিন ৪৫ দিন এর বিতর্কের কথা না। বিতর্কের যে ব্যাপারটা, এটা হলো একটা মানে মাজা ভাঙা নির্বাচন কমিশন আমি বলব, যেটা দন্তহীন পা। মানে কাগজে কলমে সাংবিধানিক প্রতিষ্ঠান। কিন্তু কার্যক্রমে যখন যাবেন তখন তারা বিড়ালের কার্যক্রমের মতো কার্যক্রম করছে। এইভাবে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। উপদেষ্টাদের হুঙ্কার বিভিন্ন কারণ হতে পারে। এরকম কারণও তো হতে পারে যে নির্বাচন না করার জন্য জোর করে বলতেছে যে নির্বাচন অবশ্যই হবে, কেউ ঠেকাইতে পারবে না। আমরা তো দেশের যে পরিস্থিতি দেখছি, সেই পরিস্থিতিতে এরকম কোনো অবস্থান নাই যে তারা যে কথা বলছে এরকম কোনো প্রেক্ষাপট কিন্তু নাই। আজকে আপনি দেখুন প্রতিনিয়ত মক হচ্ছে, প্রতিনিয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, রাস্তাঘাট দিয়ে হাঁটা যাচ্ছে না, খুন, সন্ত্রাস, রাহাজানি, হত্যা, এমন কোনো হেন কমিয়া নাই যে কার্যক্রম এই সরকার আসার পরে হচ্ছে না। এবং প্রতিদিন আপনি দেখবেন নিউজ পেপারে এবং মিডিয়াতে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যে কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে সন্ত্রাস হচ্ছে, কোনো না কোনোভাবে মব সৃষ্টি হচ্ছে, কোনো না কোনোভাবে লোক আক্রমণের শিকার হচ্ছে। বিএনপির অন্তর্দলীয় কোন্দল হতে পারে, বিএনপির জামাতে হতে পারে। নরমাল ছাত্রদের যে মবের যে কালচার শুরু হয়েছে ৫ই আগস্টের পরে, এই কালচার কিন্তু বন্ধ হচ্ছে না। অহরহ অবিরাম চলছে। তারা কাউকে মানছে না। এই অবস্থায় নির্বাচন অবশ্যই হবে, কেউ ঠেকাতে পারবে না। এটা হয়তোবা হইতে পারে এরকম নির্বাচন যে একপেশীয় নির্বাচন। যেখানে বাংলাদেশের ৫০-৬০% ভোটের প্রতিনিধিত্ব যারা করে, তাদেরকে বাদ দিয়ে ১৫ই ফেব্রুয়ারির মতো একটা নির্বাচন হতে পারে। তার পরবর্তীতে ৩টা নির্বাচন যেরকম হয়েছে, অনেকটা রাতের ভোট, অনেকটা বিনা প্রান্তে ভোট। এরকম এইবার একপেশীয় ভোট হইতে পারে। যে আগেই খাতা পেলে সবকিছু ঠিক থাকবে। তারপরে একটা অংশকে অংশগ্রহণ করার সুযোগ দিল না। মাঠের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বী থাকলো না। সেরকম নির্বাচন একটা করলে পারে। কিন্তু অংশগ্রহণমূলক এবং লেভেল প্লে ফিল্ডের নির্বাচনের যে পরিবেশ, এই পরিবেশ এখন মাঠে আছে বলে আমি মনে করি না, আমার দলও মনে করে না। কাজেই
যত বড়ই কথা বলুক, এই বড় করার পেছনে অন্য কোনো কারণও থাকতে বলে আমি আশঙ্কা করছি। এই জাতীয় পার্টির প্রসঙ্গে একটু আলাপ করতেই চাই। আপনি বলছিলেন আপনাদের দল মনে করছে না যে নির্বাচনের পরিবেশ নেই। আপনারা কি নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে পারছেন নাকি আপনারা বাধাগ্রস্ত হচ্ছেন? আমরা নির্বাচনের কার্যত এখন পর্যন্ত যেভাবে মাঠ পর্যায়ে প্রস্তুতি নেওয়া সেটা আমরা করছি না। আমরা আমাদের দলগত নিচ্ছি। কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি এখন না, ৫ই আগস্টের পর থেকে। আপনি জানেন যে ৪ বার আমাদের অফিসে আগুন লাগানো হয়েছে, দখল করা হয়েছে। এবং বাংলাদেশে যে দখলের কালচার এইটা আমাদের অফিসে খুব বেশি হয়েছে। আমাদের নেতার বাড়ি, রংপুরের বাড়িতে আক্রমণ হয়েছে, ঢাকার বাড়িতে আক্রমণ হয়েছে, আগুন দিয়েছে। একটা সাবেক সেনাপ্রধানের বাড়ি, একটা সাবেক রাষ্ট্রপতির বাড়ি, সেই বাড়িতে বম মারা হয়েছে। সেই বাড়িতে গুলি করা হয়েছে। সেই বাড়িতে মব চালানো হয়েছে। আমাদের চেয়ারম্যান জি.এম. কাদেরের উত্তরার বাড়িতে করা হয়েছে। আমাদের অফিসটা ৪ বার দখল করেছে। আমরা প্রতিবারই গিয়ে সেই দখল মুক্ত করেছি। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা শুধু মানে নির্বাচনে যাব কিভাবে, এটা আমাদের জন্য একটা ইয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা নির্বাচনে যাওয়ার পরে আমাদের প্রাকৃতের উপর যদি এরকম অত্যাচার হয়, সেক্ষেত্রে নির্বাচনে গিয়ে নির্বাচনটাকে বৈধ করলো জাতীয় পার্টিকে নিয়ে। যে আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি আছে। নির্বাচনটা কিছুটা পায়, বৈধতা পায়। কিন্তু জাতীয়ভাবে নাই, আওয়ামী লীগ নাই, ১৪ দল নাই। সেই ক্ষেত্রে একপক্ষীয় নির্বাচন এটা কিন্তু প্রতিষ্ঠিত হয় এবং আন্তর্জাতিকভাবে, দেশীয়ভাবে এটার গ্রহণযোগ্য হবে না। কারণ জাতীয় পার্টি, আওয়ামী লীগ, ১৪ দল তাদের একটা নির্দিষ্ট সংখ্যক ভোট আছে। তখন ভোটের পার্সেন্টেজ নির্বাচনে কমে যাবে। আর আপনি যেটা বলছেন যে আমরা বাধাগ্রস্ত হচ্ছি কিনা, আমরা তো নির্বাচনের কার্যক্রম ওইভাবে মাঠে নামি নেই। যদি নির্বাচন আসেও নাই, তফসিল ঘোষণার পরে এই কার্যক্রম নামতে হয়। কিন্তু আমরা এই গত নভেম্বর মাসে ৪ টা কর্মসূচি ছিল। আপনি দেখবেন ১১ তারিখে নভেম্বরের আমাদের কাকরাইল অফিসের সামনে আমাদের একটি সমাবেশ ছিল। সেই সমাবেশে সরকারের পক্ষ থেকে পুলিশ জলকামান নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেড নিক্ষেপ করেছে, টিয়ার সেল নিক্ষেপ করে সমাবেশকে পণ্ড করে দিয়েছে। তার ৩ দিন পরে আমাদের ক্যারেনগঞ্জে একটা সমাবেশ ছিল। সেই সমাবেশে আমি এবং আমাদের মহাসচিব আমরা সহ একটি প্রতিনিধি দল গিয়েছিলাম। সেখানেও পুলিশ এসে এবং ছাত্র নামধারী কিছু সংগঠন লোকজন এসে পুলিশ এবং ছাত্র যৌথভাবে আমাদের সমাবেশে বাধা দিচ্ছে। তারপরে আমরা ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ করার জন্য করলাম। ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে হল নেওয়া হলো, সবকিছু করা হলো। যেদিন সমাবেশ এদিন সকালবেলা পুলিশ গিয়ে বলল যে এখানে সমাবেশ করা যাবে না। তার ৪ দিন পরে দিনাজপুরে আমরা সমাবেশ করার জন্য গেলাম। দিনাজপুরে আমাদের মঞ্চ বানানো হলো, পারমিশন দিল, সবকিছু হলো। কিন্তু দেখা গেল যে আমাদের দিনাজপুরের সমাবেশও পুলিশ আইসা অন্তিম মুহূর্তে যখন সমাবেশ শুরু হবে, সেই সময় আইসা পুলিশ বল প্রয়োগ করে আমাদেরকে করছে। যদিও আমরা পার্টির সামনে ছোট্ট করে একটা সমাবেশ, বিকল্প জায়গায় একটা সমাবেশ করে এসেছি। কিন্তু যে জায়গায় করার কথা সে জায়গায় করতে পারি না। তো এই যে ৪ টা ঘটনা, এই ঘটনা আমরা আশঙ্কা করছি যে আগামী দিন নির্বাচনে আমাদেরকে যদি কোনো কারণে নেওয়া হয়, নিলেও তারপরে আমাদেরকে প্রার্থীদেরকে এরকম একটি চাপের মধ্যে রাখবে। আমাদের প্রার্থীর অবাধে কাজ করতে পারবে না। আমাদের প্রার্থীর এজেন্টদেরকে হয়তোবা কোনো মামলায় জড়িয়ে দিবে বা অ্যারেস্ট করা হবে, যেটা বাংলাদেশের রাজনৈতিক কালচার। এই কালচার থেকে আমরা উঠতে পারি নাই। সেই কারণে জাতীয় পার্টি আশঙ্কা করছে যে সামনের এই যে নির্বাচন, এটা লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। এখন আমরা দলগতভাবে সিদ্ধান্ত নিইনি। সামনে প্রেসিডেন্টের মিটিং ডেকে চেয়ারম্যান সিদ্ধান্ত নেবে যে আমরা নির্বাচনে আগামী দিনে অংশগ্রহণ করব নাকি আমরা আ বিরত থাকবেন। বিরত থাকব। নির্বাচন করার জন্য আমাদের মানসিক প্রস্তুতি আছে, আমাদের দলগত প্রস্তুতি আছে। শর্ত হলো অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক, সবার জন্য সমান লেভেল প্লেইং ফিল্ড। একেবারেই। আমি একটা বিষয়ে যদি জানতে চাই আপনাকে, রাজনীতির কি স্বাভাবিক যে কার্যক্রম সেটা কি এখন চলছে দেশে আপনার মনে হয়? দেশে তো স্বাভাবিক কোন রাজনৈতিক কার্যক্রম আছে, এরকম অবস্থা আমরা দেখছি না। স্বাভাবিকভাবে কার্যক্রম হলে সকল দলকে সমান অংশীদারিত্ব মিছিল-মিটিং করা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ধরে না। কিন্তু ১৪ দলে অন্য কোনো দলের কিন্তু কার্যক্রম নিষিদ্ধ না। ১৪ দলে কোনো দলকে আপনি দেখছেন মাঠে নামতে দিছে পুলিশ? এনসিবিআই আক্রমণ করে, পুলিশ আক্রমণ করে, কাউকে তো দেরে। আমি ওদিন শুনলাম যে জাসদের আব্দুল্লাহিল কাইয়ুম ভাইও প্রেস ক্লাবের সামনে দিয়ে রিক্সা দিয়ে যেচ্ছিল। সেখানে মপ করে ওগুলোকে ধরে পুলিশে করা হয়েছে। এই অবস্থা যেখানে থেকে একটা দলের কেন্দ্রীয় শীর্ষ নেতা
উনার স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। সেইখানে উনার রাজনৈতিক কার্যক্রমটা আরো বেশি প্রশ্নের। আমরা মিটিং করতে গেলাম, আমাদের মিটিংয়ে সাউন্ড ট্রেন পার হলো, জলকামান মারা হলো। এটা কি রাজনৈতিক স্বাভাবিক কার্যক্রম? আমি তো দেখছি না স্বাভাবিক কার্যক্রম। স্বাভাবিক কার্যক্রম থাকতে পারে জামাত শিবিরে। এখন ওরা সরকারে আছে, এনসিপি। কিন্তু রাজনৈতিক স্বাভাবিক কার্যক্রম হলে সবাই বন্ধুত্ব দল সবার সমর্থন পাবে। আমি বঞ্চিত। আমি বাংলাদেশের রাজনীতির ক্ষমতায় ছিলাম, বিরোধী দলে ছিলাম। আমি রাজপথে ছিলাম, আমি তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করেছি। আমি বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিলাম। বাংলাদেশের অনেক উন্নয়নের সাথে আমার দল জড়িত। আমাদের মতো দলকে যারা বাংলাদেশে আমাদের দল সৃষ্টি হওয়ার পরে 15ই ফেব্রুয়ারির যে সংসদ, সেই সংসদ ছাড়া প্রত্যেকটা সংসদে আমরা রিপ্রেজেন্ট করছি। সেই দলকে কার্যক্রম করতে দিচ্ছে না, 14 দলকে দিচ্ছেন। তাহলে আপনি স্বাভাবিক কার্যক্রম বলেন কিভাবে? আমি তো দেখছি না স্বাভাবিক কার্যক্রম। যারা সরকারে আছে, যারা সরকারের পৃষ্ঠপোষকতা আছে, তাদের জন্য স্বাভাবিক কার্যক্রম। সবার জন্য স্বাভাবিক কার্যক্রম। একেবারে না। ওয়ার্কার্স পার্টির অফিস দখল করে হ্যাঁ। তাদের কর্মী ধরে নিয়ে পুলিশে দেওয়া অনেক ঘটনা এরকম তো ঘটছেই। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, মানে রাজনীতিরই প্রসঙ্গ। বেগম খালেদা জিয়া অসুস্থ ১০ দিন হয়ে গেল। তিনি ২১ নভেম্বর ক্যান্টনমেন্টে গিয়েছিলেন সশস্ত্র বাহিনী দিবসে। তার পরদিন হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছে। এখন তিনি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে আসলে আছে। এই পরিস্থিতিতে আসলে রাজনীতিকে বা এই বিষয়টাকে ঘিরে আপনার নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে কিনা? কিংবা রাজনৈতিক দলে আরো বানগনি বিএনপির মতো রাজনৈতিক দলকে অ্যা এ কোনো ধরনের অ্যা বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে কিনা? আপনার কাছে কি মনে হচ্ছে? বেগম খালেদা জিয়া আ দীর্ঘ সংগ্রাম করে এসছে এবং উনি একজন ত্যাগী নেত্রী। বিভিন্ন আন্দোলন সংগ্রামে ওনার ভূমিকা আছে। ওনার নির্বাচনের আগ মুহূর্তে ত্রয়োদশ নির্বাচনের আগ মুহূর্তে ওনার এই অসুস্থতা নিঃসন্দেহে বিএনপির জন্য একটা বিরাট ক্ষতির কারণ। আমরা এই শো থেকে ওনার রোগ মুক্তি কামনা করি এবং আমরা আশা করি যে উনি সুস্থ হয়ে আসবে। কিন্তু ওনার যেই অ্যা অবস্থা, আমরা বিএনপির নেতাদের মুখ থেকে যা শুনছি, এটা খুব বেশি একটা সারভাইভ করে আসবে কিনা এটা নিয়ে সংশয় সন্দেহ আছে। কিন্তু আল্লাহ কি করে এটা আমরা বলব। বিএনপি নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হবে যদি খালেদা জিয়া চূড়ান্তভাবে কোনো একটা পরিণতির দিকে যায় এবং আগামী নির্বাচন যেটা, সেটা বিএনপি তখন স্বাভাবিকভাবে করতে পারবে কিনা এবং বিএনপির মতো একটা বড় দল যদি স্বাভাবিকভাবে না করতে পারে, তখন কিন্তু একটা সংকট দেখা দিতে পারে। প্রথমত হলো আওয়ামী লীগ এর অবস্থান খুব একটা নাই। তারপরে আ অন্যান্য দল ১৪ দল সহ জাতীয় পার্টির অবস্থান নেই। সেক্ষেত্রে বিএনপির অবস্থান না থাকলে এটা তো আরেকটা সংকট সৃষ্টি করে। আর বিএনপি একটা জিনিস কিন্তু এখন লক্ষণীয়। আমরা গত ২ দিন যাবৎ শুনতেছিলাম যে তারেক রহমান সাহেব দেশে চলে আসবে। কিন্তু ২ দিনে আজকে পর্যন্ত এরকম কোনো দেখছি না। এই উনার আগমনকে নিয়েও কিন্তু একটা মানে সংশয় সন্দেহ জাতির মধ্যে আছে। আবার বিএনপি কোনো কারণে যদি বেগম খালেদা জিয়া, আমরা আশা করি উনি ফিরে আসবে। কিন্তু কোনো কারণে যদি না ফেরার অবস্থা হয়, বিএনপির নেতৃত্ব সংকট কিন্তু সেখানে একটা প্রকট আকার ধারণ করবে। কি হয় তখন পরিস্থিতি বলা যাবে। এখন তো আর আমরা একজন জীবিত মানুষ জীবিত আছে, তারপরে কি হবে সেই আলোচনাটা না করাই আমার মনে হয় ভালো। আমরা সেই আলোচনায় না যাই। আমরা বিশ্বাস করি যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আসবে এবং হবে। তবে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ একটা সংকটের মধ্যে আছে। যদি কোনো কিছু হয় বিএনপি একটা বড় সংকটে পড়বে এবং এই সংকটের প্রভাব বাংলাদেশের নির্বাচন এবং রাজনীতি। তার মানে বাংলাদেশের রাজনীতির সামনের দিনগুলো আরো বেশি জটিল, কুটিল, কঠিন হয়ে যাচ্ছে কিনা? বাংলাদেশের রাজনীতিতে একটা জটিলতার মধ্য দিয়ে ৫ আগস্টের পর থেকে এগোচ্ছে। এখানে একটা প্রতিক্রিয়াশীল চক্রের উত্থান আমরা লক্ষ্য করছি এবং আজকে দেখবেন যে বিভিন্নভাবে টের অন্য ভিন্ন মতামতীদেরকে গলা টিপে ধরা হচ্ছে। আমি গত কিছুদিন আগে আরটিভির একটা টক শোতে গেলাম। একটা এনসিপির একটা ছেলে এসে বলল যে, "জাতীয় পার্টি থাকলে আমরা থাকব।" আপনি দেখবেন বিএনপি যখন চূড়ান্তভাবে আওয়ামী লীগ বিরুদ্ধে আন্দোলন করতেছিল, তখনও ওই টক শোতে বসে কিন্তু বিএনপির লোকজন আওয়ামী লীগের লোকজন পাশাপাশি কথা বলছে। মানে ভিন্নমত প্রকাশের একটা সুযোগ ছিল। আজকে ভিন্নমতকে গলা চেপে ধরা হচ্ছে। এটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থা হইতে পারে না, এটা কোনো স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া হতে পারে। এটা একটা দেশ সংকটের মধ্য দিয়ে এগোচ্ছে। আপনার আমার মধ্যে মতপার্থক্য থাকবে, আপনার ভিন্ন মত থাকবে, আমার আরেকটা মত থাকবে। আমি আপনার সাথে একমত হইতেও পারি, নাও হইতে পারি। কিন্তু আপনাকে কোথাও অবস্থান করতে হবে নির্বাচনে, আপনার বাক স্বাধীনতা, আপনার সভা সমাবেশ কোনো কিছু করতে হবে না। এইটা তো কোনোভাবে হতে পারে না।
পাশাপাশি আপনার বিএনপিকে প্রতিক্রিয়াশীল যে চক্রটা, এই চক্রটা কিন্তু বিএনপিকেও একটা সংকটের দিকে নিয়ে যাচ্ছে বলে আমি মনে করি। আগে আমাদের দেশে ওয়ান ইভেন্টের সময় ২ নেত্রীকে মাইনাস ফর্মুলা করার একটা ইয়ে ছিল। আজকে আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই ২ নেত্রী পাশাপাশি জাতীয় পার্টি ১৪ দলকেও একটা মাইনাসের জায়গায় রাখা যায় কিনা এরকম একটা ষড়যন্ত্র কিন্তু চলছে। এই ষড়যন্ত্র করলে লাভটা কার হবে? লাভটা হবে হলো একটা প্রতিক্রিয়াশীল চক্রের এবং জামাত ওরিয়েন্টেড যেই জোট-টোট হয়েছে তারা হয়তোবা লাভবান হতে পারে। দেশের মানুষ লাভবান হবে না, বরং দেশ একটা ঝুঁকির মধ্যে পড়বে। আন্তর্জাতিকভাবে আমরা যে ভালো একটা অবস্থানের মধ্যে অবস্থান করছি, আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে পরে এই জায়গায় যদি একটা প্রতিক্রিয়াশীল চক্র কোনো কারণে জয়লাভ করে, তাহলে কিন্তু আমরা প্রতিবেশী সহ বিশ্বের বিভিন্ন দেশ কর্তৃক আমরা কিন্তু একটা মানে ঝুঁকিপূর্ণ রাষ্ট্রের মধ্যে পদার্পণ করতে পারে। আমার মনে হয় না বাংলাদেশের মানুষ এটা দিবে, কিন্তু এটার একটা ষড়যন্ত্র হচ্ছে। সেই ক্ষেত্রে বিএনপিকেও ফাঁদে ফালানোর একটা চেষ্টা করবে। তার মানে বাংলাদেশ একটা সংকটের মধ্যে দিয়েই যাচ্ছে এখন। এখন ৫ই আগস্টের পর থেকেই তো সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন তো এই সংকটটা নির্বাচন যত সামনে আসছে, এই সংকট আরো প্রবলিত হচ্ছে এবং নির্বাচনটা যদি অংশগ্রহণমূলক না হয়, সবার জন্য সমান প্লেইং ফিল্ড না হয়, তাহলে এই সংকট সামনের দিনে আরো বাড়বে। একেবারে শেষ করতে চাই, উত্তরণের উপায়টা কি আসলে? এই অবস্থা থেকে উত্তরণের উপায় হলো যে, এই যে সরকার বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমি মনে করি না এই সরকার অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারে। একটা তত্ত্বাবধায়ক সরকার হোক বা অন্য কোনো নামই হোক, এর বাইরে আসতে হবে। কারণ এই সরকার অলরেডি একটা দলীয় তকমা, যদিও সরাসরি দল নাই, কিন্তু দলীয় পৃষ্ঠপোষকতা করছে, এটার কিন্তু চলে আসছে। ওরা নিরপেক্ষ নয়। ওরা জাতীয় পার্টির প্রতি নিরপেক্ষ নয়, আওয়ামী লীগের প্রতি নিরপেক্ষ নয়, ১৪ দলের প্রতি নিরপেক্ষ নয়। কাজেই একটা নিরপেক্ষ সরকার দরকার। এই নিরপেক্ষ সরকার এসে যদি নির্বাচন কন্ডাক্ট করে, আমি মনে করি বাংলাদেশে এই সংকট থেকে আমরা এই নিরপেক্ষ সরকারের সম্ভাবনা দেখছেন কিনা? তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে হাইকোর্ট যে রায় দিল, আপিল কোর্ট যে রায় দিল, তাতে তো বলছে আগামী বছর থেকে এই নির্বাচন নয়, পরের নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারটাকে কার্যকর করতে হবে। এইটা বাস্তব। হাইকোর্টের রায় এরকম যে চতুর্দশ জাতীয় সংসদ থেকে এটা কার্যকর হবে। কিন্তু বাংলাদেশের মানুষের প্রয়োজন, বাংলাদেশের প্রয়োজনে এই রায় সংসদের মতো তো সংশোধন হতে পারে। আপনি জানবেন যে ৯০ এর প্রেক্ষাপট পরিবর্তন করে ৯১ সালে যে দল নিরপেক্ষ সরকার হয়েছিল শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে, সেটাও কিন্তু আমাদের সংবিধানে ছিল না। সেটা কিন্তু হাইকোর্টের রায় দিয়া প্রতিষ্ঠিত করা হয়নি। কিন্তু পরবর্তী সংসদ এসে সেটাকে বৈধ করে দিয়েছে। আমরা যদি এই জাতীয় প্রয়োজনে এই দেশের এই সংকট থেকে উত্তরণের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থার দিকে যাই, পরবর্তী জাতীয় সংসদ যেটা আসবে সেই সংসদের মধ্যে আমরা বাস্তবায়ন করি। এটাই আছে। হাইকোর্টের রায় থাকার পর্যন্ত এই বিধানটা আমাদের মধ্যে আছে, এটা করার একটা সম্ভাবনা আছে। ব্যারিস্টার তানিয়া আমির গত সপ্তাহে একটা মানবজমিন পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছিল। সেখানে উনি এই জিনিসটা খুব ভাবে পরিষ্কার করছে। আমার মনে হয় যে এই প্রক্রিয়াটা যদিও হাইকোর্টের রায়ে প্রতিবন্ধকতা আছে, তারপরেও প্রতিবন্ধ উত্তরণের আরেকটা পথ আছে। কিন্তু হাইকোর্টের রায়ে তো অটোমেটিক্যালি পঞ্চদশ সংশোধনী রিস্টোর হয়ে গেল। তো রিস্টোর হয়ে গেলে কেন আমি চতুর্থ সংশোধন? রায়ের অবজারভেশনে যেই দিয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে ১ সংসদ পর ত্রয়োদশ নয় চতুর্দশ। এটা কি বিরাট একটা খেলা কিনা? হতে পারে। বয়সের না, এটা হতে পারে, হওয়া বিচিত্র না। আমি হাইকোর্টের রায় এবং তার অবজারভেশন নিয়ে খুব বেশি কথা বলতে চাচ্ছি না। একেবারেই। তার মানে এই সরকারের অধীনে কোনো নির্বাচনের আপনি আশার কিছু দেখছেন না। আমি এই সরকার মিলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সবার জন্য প্লেইং ফিল্ড থাকবে এরকম কোনো কিছুই দেখছি না। আমি দাবি করছি আমার দলের পক্ষ থেকে এই দাবি যে একটি তত্ত্বাবধায়ক সরকার হোক বা অন্য যেকোনো নামে হোক, এই সরকারকে পরিবর্তন করে একটা নির্বাচনের ব্যবস্থা করলে সবার জন্য হবে। যেহেতু এই সরকারের অধীনে এখনো আমরা নির্বাচন কমিশনও দেখছি। নির্বাচন কমিশন শুধু আমাদেরকে ডাকে নাই, এই ওদের ইচ্ছে এরকম না। নিশ্চয়ই ওরা এর উপরে যোগাযোগ করেছে। 1 থেকে অল সবাই যেহেতু এটার সাথে জড়িত আছে, ওরা নিরপেক্ষ না, এটা প্রমাণ হয়ে গেছে। ওরা ছাত্রদের দল প্রতি নিয়োগপ্রাপ্ত, এটা প্রমাণ হয়ে গেছে। ওরা বিভিন্ন জায়গায় জামাতের পারপাস সার্ভ করছে, এটা প্রমাণ হচ্ছে। এই যে এই পারপাস সার্ভ করা সরকার কোনদিন নিরপেক্ষ ইলেকশন করতে পারে না। এই কারণেই আরেকটা অন্তর্ভুক্ত। একেবারেই। অসংখ্য ধন্যবাদ রাজাল ইসলাম ভুঁইয়া রেজা ভাই আপনাকে।
এতক্ষণ যারা দেখছিলেন দেখবেন, সবার প্রতি অনুরোধ যে দেশবার্তা টক শো ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা নিয়মিত আসছি প্রতিদিন। আগামীকাল অন্য কোনো অতিথি নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই থাকবো। তবে সমসাময়িক বিষয় তো অবশ্যই, রাজনীতি সমসাময়িক বিষয়ে আমরা কথা বলি এই প্ল্যাটফর্মে। নিশ্চয়ই আগামীকাল দেখা হবে আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি এখানে শেষ করছি। ধন্যবাদ। আপনাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাকে।